আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর দুইটা ছোট ছোট টপিক নিয়ে কথা বলবো। তারপর আগামীকালকে আমি যে এক্সামটা নেব সেই এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা কোশ্চেনের অ্যান্সার করবেন এবং কিভাবে আপনারা এই কোশ্চেনটা সংক্ষেপে অ্যান্সার করতে পারবেন সেগুলো আমরা আলোচনা করবো এবং আমি কিছু সাজেশন দিয়ে দিব যে এই টপিকগুলো পড়বেন, আপনারা একটু নোট করে নেবেন। তো আমরা আর 2-1 মিনিট ওয়েট করে জাস্ট আমরা ক্লাসটা শুরু করে দিব। তো আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পাওয়ার জেনারেশন, এটা নিয়ে আমরা কথা বলবো। পাওয়ার জেনারেশন কি, পাওয়ার জেনারেশনে কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কেন পাওয়ার জেনারেশন টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবকিছু নিয়ে আমরা খুব ডিটেইলসে কথা বলবো। তো একটা না 2 মিনিট ওয়েট করি আমরা। আজকের টপিকটা হচ্ছে পাওয়ার জেনারেশন। ঠিক আছে, তো পাওয়ার জেনারেশন বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? পাওয়ার জেনারেশন বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি। ওকে, কি বোঝায়? বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিকে বোঝায়। অর্থাৎ আমরা যে এই যে এত দেশে যে উন্নয়ন হবে, সবকিছু কিভাবে হবে? এই পাওয়ার জেনারেশনের থ্রুতে। তো এই জন্য টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে টেকনিক্যাল যে পোস্ট গুলো থাকে সেই পোস্ট গুলোর জন্য এগুলো যেমন ইম্পর্টেন্ট, সেরকম এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার। একটু দাঁড়ান, আপনাদের কি স্ক্রিনে কিছু আসছে না? একটু দাঁড়ান। একটা মিনিট আমাকে টাইম দেন। আমার একটু ল্যাপটপটার জন্য আমার কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। সো প্রবলেম গুলো কিভাবে ঠিক করা যায় একটু দেখি। তো পাওয়ার জেনারেশন বলতে কি বুঝে? পাওয়ার জেনারেশন বলতে বুঝে মেইনলি, পাওয়ার জেনারেশন বলতে আমার বুঝে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন।
পাওয়ার জেনারেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝে, বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি। ওকে, সো যেখানে আমার বিদ্যুৎ উৎপন্ন হয়, যেখানে কি আমার বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। যেখানে আমার কি উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এখন একটা কোশ্চেন আসে, প্রতি বছর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করার কিছু পদ্ধতি বর্ণনা করো। এটা 29তম বিসিএস এসেছিল। 29তম বিসিএস কি বিদ্যুৎ উৎপাদনের কয়েকটি পদ্ধতি বর্ণনা করো। সো আমরা হচ্ছে এখন কয়েকটা পদ্ধতি নাম লিখবে এবং সংক্ষেপে এগুলো বর্ণনা লিখবে। দেখেন আপনাদের কিন্তু এখানে আড়াই মার্কের বেশি পাবেন না, সো আপনাদের খুব সংক্ষেপে লিখতে হবে জিনিসগুলো। কি জানবো, বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানবো। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দেখেন আমাদের বিদ্যুৎ উৎপাদন বলতে আমরা কি, আমরা সবসময় চোখের ভেসে ওঠে কি একটা জায়গা থেকে পানি পড়ছে, একটা ড্যাম থেকে কি পানি পড়ছে এবং সেখানে আমরা কি বাদ দিচ্ছি। ওকে, অর্থাৎ আমরা ইলেকট্রিক শক্তিকে কিসে পরিণত করছি, বিদ্যুৎ শক্তিকে আমরা পরিণত করছি কি বিদ্যুৎ শক্তিকে। এটাকে আমরা বলেছি যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। কি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট আমি সংক্ষেপে পিপি লিখব। এটা ফুল ফর্ম হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। এটা ফুল ফর্ম হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। ওকে, আমরা যে পদ্ধতিতে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি সেটা হচ্ছে আপনার হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট। ঠিক আছে, হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টে কি হয়, হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সবসময় বিদ্যুৎ উৎপাদন মানে হচ্ছে টারবাইন ঘোরানো। টারবাইন কি, টারবাইন হচ্ছে একটা পাখার মতো। ঠিক আছে, এই পাখাটাকে আমার ঘোরানো মানে হচ্ছে আমার কি, যে পাওয়ার জেনারেশন করা। সো আমার যে কোনো ভাবে এই পাখাটাকে আমার ঘোরাতে হবে, এটাকে আমরা বলেছি টারবাইন। এই কি বলে আমরা টারবাইন। এই টারবাইনটা কি জেনারেটরের সাথে যুক্ত হয়, আর তখন এটা যখন ঘুরে এই যান্ত্রিক শক্তিটা কি আমার কিসে পরিণত হয়, বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। যান্ত্রিক শক্তিটা কিসে পরিণত হয়, বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। ওকে, সো এইটা আমার মেইন হচ্ছে আমার পয়েন্ট, যে আমার কি যে কোনো ভাবে আমার টারবাইনটাকে ঘোরাতে হবে। টারবাইনটা যদি আমি ঘোরাতে পারি তাহলে কি আমার বিদ্যুৎ উৎপন্ন হবে। সো আমার যে কোনো পাওয়ার প্ল্যান্টের মেইন কাজ হচ্ছে টারবাইন ঘোরানো। তো এই টারবাইন ঘোরানোর জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করি। একটা পদ্ধতি কি আমার একটা আমার বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির মধ্যে আমার পড়ে। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। ওকে, তো তাপ বিদ্যুৎ কেন্দ্রে কি হয়, তাপ বিদ্যুৎ কেন্দ্রে যেটা হয় যে আমরা তাপ ব্যবহার করি, তাপ শক্তিকে আমরা কিসে পরিণত করি, যান্ত্রিক শক্তিতে পরিণত করি, এবং সেই যান্ত্রিক শক্তিকে কিসে পরিণত করি, বিদ্যুৎ শক্তিতে পরিণত করি। ওকে, সো এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের আবার কয়েকটা ভাগ আছে। সো আমরা কিরকম ক্রিয়ার নাম একটু বলতে পারবেন? কিরকম
এখন ক্লিয়ার? হ্যালো, তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা কি হয়, যে কোনো প্রকার তাপ শক্তিকে আমরা কিসে পরিণত করি, বিদ্যুৎ শক্তিতে পরিণত করি। ওকে, তো এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের আবার কিছু ভাগ আছে। ওকে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ভাগটা কি, গ্যাস টারবাইন। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, এখানে কি হয় দেখেন, থার্মাল পাওয়ার প্ল্যান্টের মেইন পয়েন্টটা হচ্ছে কোনো কিছুকে পুরানো হবে, পুড়িয়ে আমরা তাপটা উৎপন্ন করব। ওকে, সো আমরা যখন গ্যাস পুরাবো, গ্যাস পুড়িয়ে আমরা যখন তাপ উৎপন্ন করব, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ওকে, আমরা কি করব, গ্যাসটাকে আমরা কি করব, এখানে পুরাবো, পুরানোর ফলে কি, এখানে এই গ্যাস পুরানোর ফলে কি, এখানে তাপ উৎপন্ন হবে। সেই তাপটা কি দিয়ে কি করব, আমরা পানিকে কি করব, সিদ্ধ করব। ওকে, পানি কি করব, বয়েল করব। সেই পানিকে বয়েল করা হলে কি, এর আকার, এর আয়তন কি বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাওয়ার পরে কি, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ট্রাই করবে, আর যাওয়ার পথে সে কি করবে, এখানে যে টারবাইনটা থাকবে, সেই টারবাইনটাকে সে কি করবে, মুভ করবে। এই টারবাইনটা মুভ করার ফলে কি, তখন জেনারেটরের সাহায্যে কি বিদ্যুৎ উৎপন্ন হবে। আমি বারবার বলছি কি, আমার মেইন কাজ হচ্ছে টারবাইন ঘোরানো। ওকে, সো হাইড্রোইলেকট্রিকে কি হয়, হাইড্রোইলেকট্রিকে হচ্ছে কি, আমরা ডাইরেক্ট পানিতেই হচ্ছে কি টারবাইনটাকে ঘোরাই। আর থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেটা হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা হচ্ছে, আমরা ফার্স্টে যে কোনো একটা পদার্থ থেকে পুরাই, পুরানোর ফলে যেমন তাপ উৎপন্ন হয়, তাপটা কি হয়, জলীয় বাষ্পকে উত্তপ্ত করে, তখন জলীয় বাষ্পটা কি চলাচলে ট্রাই করে, মোবিলাইজড হয়। চলাচলে ট্রাই করার ফলে কি হয়, এখানে কি টারবাইন ঘোরে। তো এর সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো। এরপর হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ এখানে কি করা হয়, ডিজেলকে পোড়ানো হয়। আমাদের দেশে যে বেশিরভাগ যে এখন যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিটা, এগুলো কি ডিজেল পাওয়ার প্ল্যান্টের মধ্যে পড়ে। এই জন্য কি ডিজেলের দাম বেড়ে গেলে কি হয়, বিদ্যুতের দামও কি বেড়ে যায়, কারণ এখানে কি আমার ডিজেল পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। এরপর কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এরপর কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেটা হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেটা হয় দেখেন, এর সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো, তারপর আমি একটু ধারণা দিয়ে যাই। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেটা হয়, যে আমরা কি জানি, কোন একটা দুটো পরমাণুকে যুক্ত করে, যেটাকে আমরা বলি কি ফিউশন, আর অথবা একটা পরমাণুকে ভাঙলে, একটা পরমাণুকে ভাঙলে, যেটাকে আমরা কি বলি ফিউশন। ওকে, ওকে, সো একটা এই যদি আমরা পরমাণুর ভিতরে অনেক শক্তি আমার কি জমা থাকে, সো আইনস্টাইনের সূত্র অনুযায়ী কি ইজ ইকুয়াল টু কে এম সি স্কয়ার। সো যখন একটা পরমাণুকে ভাঙলে কি আমরা এই পরিমাণ কি শক্তি উৎপন্ন হয়। সো শক্তিটা উৎপন্ন হওয়ার পরে কি হয়, আমার যেটা হয় যে এই তখন কি তাপ উৎপন্ন হয়, তখন কি তাপ উৎপন্ন হয়, আবার তাপ দিয়ে কি জলীয় বাষ্পকে উত্তপ্ত করা হয়, এবং জলীয় বাষ্প চলনের ফলে কি হয়, আমার টারবাইনটা ঘোরানো হয়, ফলে কি বিদ্যুৎ উৎপন্ন হয়। সো তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাকচুয়ালি আমরা তাপের মাধ্যমে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করছি। এরপর হচ্ছে কয়লা ভিত্তিক, এরপর কি কয়লা ভিত্তিক, যেমন রামপাল বা পায়রা, এখানে কি হয়, কয়লা পোড়ানো হয়। কয়লা পোড়ানোর ফলে কি হয়, তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার ফলে কি জলীয় বাষ্প উত্তপ্ত হয়, এবং জলীয় বাষ্প উত্তপ্ত করে কি আমার টারবাইনটাকে ঘোরানো হয়, যার ফলে কি আমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তো তাহলে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট কয় প্রকার, চার প্রকার। একটা ছিল গ্যাস টারবাইন, একটা ছিল ডিজেল পাওয়ার প্ল্যান্ট, একটা ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একটা ছিল কয়লা ভিত্তিক। থার্মাল পাওয়ার প্ল্যান্ট কয় প্রকার, চার প্রকার। একটা ছিল গ্যাস টারবাইন, একটা ছিল ডিজেল পাওয়ার প্ল্যান্ট, একটা ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একটা ছিল কয়লা ভিত্তিক।
হ্যালো 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 আজকে আমার একটু মাইকে প্রবলেম করতেছে, সরি এটার জন্য। একদমই কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? একদম কিছু শোনা যাচ্ছে না? তাহলে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? 4 ভাগে। একটা হচ্ছে গ্যাস, আরেকটা কি ডিজেল, একটা গ্যাস, একটা ডিজেল, একটা হচ্ছে নিউক্লিয়ার, আরেকটা কি কোল বেস। সবগুলো কি আমার তাপ উৎপন্ন করা হয়। তাপ উৎপন্ন করার ফলে কি হয়, আমার ওইখান থেকে কি উৎপন্ন করা হয়? বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো গেল আমার 2 নম্বর ভাগটা। 3 নম্বর ভাগ হচ্ছে আমার সোলার পাওয়ার প্ল্যান্ট। সোলার পাওয়ার প্ল্যান্টে কি হয়? সোলার সেল ব্যবহার করা হয়। কি সোলার সেল ব্যবহার করা হয়, এবং সোলার সেল ব্যবহার করে আমার কি সৌরশক্তিকে, কাকে সৌরশক্তি বা সূর্যের আলোর শক্তি, আলোক শক্তিকে কিসে পরিণত করা হয়? বিদ্যুৎ শক্তিকে পরিণত করা হয়। তাহলে প্রথমে কি ছিল? হাইড্রোইলেকট্রিক, যেটাকে কি পানির বিভব শক্তিটাকে আমরা কিসে পরিণত করতাম? পানির বিভব শক্তিটাকে আমরা হচ্ছে বিদ্যুতে পরিণত করতাম। থার্মাল যেগুলা, থার্মাল কি কি? গ্যাস, কয়লা, ডিজেল এবং নিউক্লিয়ার। এখানে আমরা তাপ শক্তিকে কিসে পরিণত করতাম? বিদ্যুৎ শক্তিতে পরিণত করতাম। আর সোলার হচ্ছে আমার কি করা হয়? এই সৌরশক্তি, এটা এখানে কিন্তু কোনো টারবাইন ঘোরে না। এখানে কি ঘোরে না? কোনো টারবাইন ঘোরে না। ওকে, কোনো একটা ধাতুর উপর যদি আমার কি হয়, আলো পড়ে, তাহলে কি হয়? এখান থেকে কি ইলেকট্রন নির্গত হয়। সেই ইলেকট্রনগুলো ব্যবহার করে কি সোলার প্ল্যান্টে আমার হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর 4 নাম্বার হচ্ছে উইন্ড পাওয়ার প্ল্যান্ট। 4 নাম্বার কি? উইন্ড পাওয়ার প্ল্যান্ট। ওকে, উইন্ড পাওয়ার প্ল্যান্টে কি হয়? বায়ু সাহায্যে টারবাইনটাকে ঘোরানো হয়। বায়ুর সাহায্যে কি টারবাইনকে ঘোরানো হয়, এবং টারবাইন ঘোরানোর ফলে কি হয়? বিদ্যুৎ শক্তিতে, বায়ু শক্তিতে কিসে পরিণত হয়? বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। ওকে, সো আমার এই চার ধরনের কি প্ল্যান্ট সম্পর্কে জানলেই হবে। আমি আবার লিখি, হাইড্রোইলেকট্রিক, ওকে, তারপর কি থার্মাল, তারপর হচ্ছে সোলার, তারপর কি উইন্ড। আর থার্মালের আবার কয় ভাগ? 4 ভাগ। গ্যাস, কোল, ডিজেল, দেখেন এটা কি বায়বীয়, এটা কি এটা হচ্ছে কঠিন, আর এটা কি তরল, আর এটা হচ্ছে নিউক্লিয়ার। সো এই ভাগগুলাই আমার দিলেই আমার সুন্দর মতো আড়াই মার্কের কি অ্যান্সার আমার হয়ে যাবে। সো আমাকে যদি লেখে বর্ণনা করুন, কি বর্ণনা করুন, তখন জাস্ট এই যে আমি যে টুকটা আমি যে ছোট ছোট করে যে বললাম, হাইড্রোইলেকট্রিকে কি পানির বিভব শক্তিকে কিসে পরিণত করা হয়? বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। এই কথাটা জাস্ট এক লাইনে লিখবেন। যদি থার্মালের কথা বলি, এখানে তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। একে আবার 4 ভাগে আমরা ভাগ করি। সোলারের ক্ষেত্রে বলবেন কি সূর্যের আলো শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়, এবং এটা কি একটা নবায়নযোগ্য শক্তি। এটা কি নবায়নযোগ্য শক্তি, ওকে, রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। এবং এটাতে কি হয়? বায়ু শক্তিকে কিসে পরিণত করা হয়? বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। কোথায় ব্যবহার করা হয়? এটা সমুদ্র তীরবর্তী এলাকায় ব্যবহার করা হয়। এখানে কি বাতাসের পাওয়ার অনেক বেশি, এই জন্য কি সমুদ্র তীরবর্তী এলাকায় কি এর ব্যবহার করা হয়। ওকে, তো
এই হচ্ছে আমার গেল। এখন আমরা একটা একটা করে আমরা কি করব, এই পাওয়ার প্ল্যান্টের কার্যপ্রণালী সম্পর্কে আমরা জানবো। ওকে, ফার্স্টে আমরা জানবো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে। ফার্স্ট আমরা জানবো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেটা হয়, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা পারমাণবিক শক্তিকে কাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা পারমাণবিক শক্তিকে আমরা কিসে পরিণত করি? আমরা পারমাণবিক শক্তিকে হচ্ছে বিদ্যুৎ শক্তিতে পরিণত করি। আমরা জানি কি প্রত্যেকটা পরমাণুর ভিতরে কি প্রচুর পরিমাণ কি পাওয়ার বিদ্যমান। সো পরমাণুকে ভাঙলে এটাকে আমরা কি বলি? ফিউশন। আর দুটোকে জোড়া লাগে তাহলে কি বলি আমরা? ফিউশন। সো এই ফিউশন বা ফিউশনের ফলে আমার কি প্রচুর পরিমাণ কি শক্তি নির্গত হয়। এই শক্তিটা কি তাপ শক্তি। ওকে, এই তাপ শক্তি দিয়ে যদি আমার কি বয়লারকে কি করা হয়, বা আমার কি বয়লারে যদি জলীয় বাষ্পকে যদি আমি উত্তপ্ত করতে পারি, তখন কি হয়? এই জলীয় বাষ্প থেকে আমার কি হয়? আমার এখান থেকে এটা জলীয় বাষ্পটা যে টারবাইনকে ঘোরায়, যার ফলে আমার কি হয়? যার ফলে আমার এখানে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়। ওকে, আমরা যদি সংজ্ঞা দিতে আমরা যদি আসি যে নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর কিভাবে কাজ করে। ওকে, সো যে আমার সংজ্ঞা দিতে হবে যে পাওয়ার জেনারেটরে বা যে পাওয়ার প্ল্যান্টে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে কি টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তাকে কি নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর বলে। তো এখানে আমার কি করা হয়? এখানে আমার ইউরেনিয়াম 235 আইসোটোপ আছে। ইউরেনিয়াম কি 235 আইসোটোপ আছে। ওকে, এটাকে আমার কি করা হয়? উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা, কি দ্বারা? উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা কি করা হয়? আঘাত করা হয়। যখন আঘাত করা হয় তখন কি এই বড়, এটা কি একটা বড় একটা নিউক্লিয়াস, এখানে কি 235টা কি আছে? প্রোটন আছে। এখানে কি 235টা প্রোটন আছে। এই প্রোটনটা কি হয়? এই নিউক্লিয়াসটা কি হয়? আনস্টেবল হয়। ওকে, যেহেতু এটা অনেক বড়, যেগুলো কি 87 এর উপরে বড়, যেগুলো কি 87 এর উপরে বড়, সেগুলো কি নিউক্লিয়াসটা অনেক আনস্টেবল হয়। আনস্টেবল হওয়ার কারণে যখন একে কি করা হয়? ধাক্কা দেওয়া হয়, একটা নিউট্রন দিয়ে কি করা হয়? ধাক্কা দেওয়া হয়, তখন কি প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। ওকে, এরপর এই তাপ শক্তিটা দিয়ে কি করা হয়? এই তাপ শক্তিটা একটা কুলেন্ট লাইনের সাহায্যে, কিসের সাহায্যে? কুলেন্ট লাইন। ঠিক আছে, কুলেন্ট লাইনের সাহায্যে হিট এক্সচেঞ্জারে নেওয়া হয়। কোথায় নেওয়া হয়? হিট এক্সচেঞ্জারে নেওয়া হয়। এবং এই হিট এক্সচেঞ্জারে কি থাকে? হিট এক্সচেঞ্জারে এরপর কি করা হয়? পানি আনা হয়। হিট এক্সচেঞ্জারে কি করা হয়? পানি আনা হয়। হিট এক্সচেঞ্জারে আমি কি করলাম? পানি আনলাম, এবং এই পানিটাকে কিসে পরিণত করা হয়? স্টিমে পরিণত করা হয়। এই পানিটাকে কিসে পরিণত করা হয়? স্টিমে পরিণত করা হয়। এই পানিটাকে স্টিমে পরিণত করা হয়। এবং এই স্টিমটা তখন কি? স্টিম যখন আমি চাপ দিব তখন কিসে
কি করবে, চলাচল শুরু করবে। চলাচল শুরু করার ফলে কি হবে, এখানে যে টারবাইনটা থাকবে সেই টারবাইনটাকে ঘোরাবে, আর টারবাইনটা ঘোরানোর ফলে কি হবে, আমার বিদ্যুৎ উৎপন্ন হবে। খুব সুন্দর, আমার একটা ডায়াগ্রাম দিয়ে আমি ছবিটা বুঝবো। ওকে, ওকে, তো আমার 40তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি ব্লক ডায়াগ্রামের সাহায্যে প্রদর্শন করুন। ওকে, সো আমার এখানে দিতে হবে থাকবে কি একটা, এখানে থাকবে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে এখানে ইউরেনিয়াম কি 235 থাকবে, এখানে কি ইউরেনিয়াম 235 থাকবে, এখানে যখন ইউরেনিয়াম 235 থাকবে, এখানে তখন আমরা কি করব, একটা নিউট্রন দিয়ে, উচ্চ গতি সম্পন্ন কি একটা নিউট্রন দিয়ে আঘাত করব। ওকে, উচ্চ গতি সম্পন্ন কি দিয়ে আঘাত করব, নিউট্রন দিয়ে আঘাত করব। ফলে দেখেন এখানে কি একটা কি থাকবে, ইউরেনিয়াম থাকবে, এখানে যখন আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করব তখন এটা ভেঙে যাবে, এখান থেকে কি দুইটা আরো নতুন নিউট্রন বের হবে, এই দুইটা নিউট্রন কি আবার আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করবে, এখান থেকে আরো দুইটা বের হবে, এগুলো কি আবার দুইটাকে আঘাত করবে, এখান থেকে কি আরো দুইটা শুরু হবে, এইটাকে আঘাত করবে। ওকে, এভাবে কি একটা বিক্রিয়া শুরু হয়ে যাবে, একটা থেকে আরেকটা কি একটা বিক্রিয়া শুরু হয়ে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে চেইন রিঅ্যাকশন। এটাকে কি বলি আমরা, চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন যদি একবার শুরু হয়, চেইন রিঅ্যাকশন একবার শুরু হলে এটাকে আর থামানো যায় না। থামাতে গেলে আমার কি করা লাগে, এখানে একটা ক্যাডমিয়াম দণ্ড বা বোরন দণ্ড ব্যবহার করা হয়। কি, ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম বা বোরন দণ্ড কি করে, এই যে এক্সট্রা নিউক্লিয়াস গুলো আছে, এই নিউক্লিয়াস গুলোকে কি করে, শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার ফলে কি হয়, এখান থেকে এই চেইন রিঅ্যাকশনটা থেমে যায়। তো আমার কোশ্চেন আসতে পারে যে চেইন রিঅ্যাকশন থামানোর জন্য কি ব্যবহার করা হয়। চেইন রিঅ্যাকশন থামানোর জন্য এখানে ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহার করা হয়। এখানে যে নিউক্লিয়ার চুল্লিটা থাকে এটার উপর দিয়ে কি এই ক্যাডমিয়াম বোরন দণ্ডগুলো দেওয়া থাকে। ওকে, যখন এটাকে নিচে নামায় দেওয়া হয় এই বোরন দণ্ডগুলোকে, তখন কি রিঅ্যাকশনটা থেমে যায়। ওকে, আমি আরেকবার একটু ব্লক ডায়াগ্রামটা আঁকি। সো এখানে আমার কি থাকবে, ফার্স্টে এখানে থাকবে হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এখানে থাকবে আমার কি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আর এখানে থাকবে একটা হিট এক্সচেঞ্জার। এখানে থাকবে একটা হিট এক্সচেঞ্জার। ওকে, তো এখানে থাকবে একটা হট মেটাল, এখানে থাকবে আমার এখন যেটা হবে, এখানে থাকবে হচ্ছে একটা স্টিম টারবাইন। এখানে কি থাকবে, স্টিম টারবাইন, আর এইখানে থাকবে হচ্ছে আমার ওয়াটার। ওকে, তো যেটা হবে আমার সেটা হচ্ছে তো বেসিক্যালি আমার যখন এখানে রিঅ্যাকশনটা হবে, এখানে কি হবে, আমার একটা রিঅ্যাকশন হবে, ইউরেনিয়াম 235 কে ভাঙা হবে, হওয়ার ফলে কি হবে, এখানে একটা বিদ্যুৎ উৎপন্ন হবে, এখানে একটা কি উৎপন্ন হবে, এখানে একটা তাপ উৎপন্ন হবে। সেই তাপটা কি করব আমরা, আমরা কি জানি তাপকে সবসময় উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে যায়। সো হিট এক্সচেঞ্জারে আমার কি নিম্ন তাপমাত্রা, এখানে কি থাকে, আমার নিম্ন তাপমাত্রা থাকে। ওকে, সো আমি কি করব, এই হিট এক্সচেঞ্জারে আমি কি করব, এই তাপটা আমি পাঠিয়ে দেব, যেহেতু এখানে উচ্চ তাপমাত্রা, এখানে নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রার স্থান থেকে কি নিম্ন তাপমাত্রার স্থানে আমার কি তাপটা যাবে। তাপটা চলে গেল, আমার চলে যাওয়ার পরে এটি উত্তপ্ত হয়ে যাবে। এরপর আমি কি করব, এখান থেকে আমি একটা ওয়াটার নিব, ওয়াটার নিয়ে কি এখানে আমি সাপ্লাই দিব, এখানে কি আমি একটা ওয়াটার সাপ্লাই দিব। এই যেহেতু এখানে অনেক উত্তপ্ত, এখানে যখন আমি ওয়াটার সাপ্লাই দিব, এখানে কি হবে, এগুলা কি বাষ্পে পরিণত হবে।
ওকে, বাষ্পে পরিণত হওয়ার ফলে কি হবে, এটা কি এখান থেকে সরে যাওয়ার ট্রাই করবে। ওকে, উচ্চ চাপের স্থান থেকে কি নিম্ন চাপের স্থানে যাবে। সো এখান থেকে কি এটা সরে যাবে, সরে গিয়ে এখানে কি থাকবে, টারবাইন থাকবে। যাওয়ার পথে কি টারবাইন হয়ে যাবে। তো যাওয়ার পথে যেহেতু সে টারবাইন হয়ে যাবে, তখন কি টারবাইনটা ঘুরবে। টারবাইনটা কি এখানে কি ঘুরবে, ঘোরার ফলে কি এখানে কি জেনারেটর থাকবে। এই জেনারেটরে কি হবে, আমার বিদ্যুৎ উৎপন্ন হবে। আমি এখানে কি পাবো, বিদ্যুৎ পাবো। এই ডায়াগ্রামটা খুব বেশি ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় প্রায় আসে যে একটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে কি আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কার্যপ্রণালী বর্ণনা করো, তখন আপনারা এই ডায়াগ্রামটা দিবেন যে এখানে ইউরেনিয়াম 235 থাকবে, যেটাকে আমরা কি নিউট্রন দিয়ে কি আঘাত করব, ফলে কি হিট উৎপন্ন হবে। হিটটা কি করা হবে, একটা কুলেন্ট লাইনের মাধ্যমে কি হিট এক্সচেঞ্জারে আমরা নিম্ন তাপমাত্রায় চলে যাব, এবং নিম্ন তাপমাত্রায় যাওয়ার ফলে এখানে তখন কি আমরা ওয়াটার পাঠাবো। ওকে, H2O পাঠাবো। H2O পাঠানোর ফলে কি হবে, এই পানিটা কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। বাষ্পে পরিণত হওয়ার পরে কি হবে, এই বাষ্পটা যে কি টারবাইনকে ঘোরাবে, এবং টারবাইনকে ঘোরালে কি হবে, এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। ওকে, তো এখানে একটা বিক্রিয়া আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, কারণ এই বিক্রিয়াটা আসে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ইউরেনিয়ামকে ভাঙা হয়, ভাঙার ফলে যে বিক্রিয়াটা হয় সেটা লেখো। সো এইখানে আমরা এটা আপনারা মুখস্থ করবেন, এটা আসলে আমরা বোঝানোর কিছু নাই। এটাকে যখন আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করব, দেখেন এটা নিচে জিরো কেন, কারণ নিউট্রনের কি কোনো প্রোটন নেই। ওকে, নিউট্রনের কি কোনো প্রোটন আছে, নাই। আঘাত করার ফলে কি হবে, বেরিয়াম উৎপন্ন হবে, যেটা প্রোটন নাম্বার হচ্ছে 56, আর ইলেকট্রন মাস নাম্বার হচ্ছে 141, আর উৎপন্ন হবে ক্রিপ্টন। ওকে, ক্রিপ্টনের কত 92, 36, আর কি তিনটা এক্সট্রা নিউট্রন থাকবে। যেই তিনটা এক্সট্রা নিউট্রন কি করবে, আমার এই তিনটা এক্সট্রা নিউট্রন আমার হচ্ছে অন্য নিউক্লিয়াস, অন্য ইউরেনিয়াম গুলোকে কি করবে, আঘাত করবে। আর এখান থেকে কি তখন প্রচুর শক্তি উৎপন্ন হবে। এখান থেকে কি উৎপন্ন হবে, প্রচুর শক্তি উৎপন্ন হবে। এখন কোশ্চেন আসতে পারে, সুবিধা অসুবিধা লেখো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কি সুবিধা অসুবিধা লেখো। ওকে, সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুবিধা কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুবিধা হচ্ছে এটা একটা গ্রিন এনার্জি। এটা কি গ্রিন এনার্জি। আমরা জানি কি কোল বা গ্যাস বা কয়লা, আমার হচ্ছে ডিজেল, এগুলো যদি আমরা পুড়াই তখন কি হয়, এখানে একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়। কিন্তু আমার কি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো প্রকার কি গ্যাস উৎপন্ন, কোনো গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় না। সো এই জন্য কি এটা পরিবেশ দূষণ কি কম। পরিবেশ দূষণ কি কম। অসুবিধা হচ্ছে মেইনটেনেন্স অনেকটা, মেইনটেনেন্স কি অনেকটা। সো কোনো কারণে যদি এটা যদি এক্সপোজড হয়, তাহলে পরিবেশের অত্যন্ত ক্ষতি হতে পারে। আমরা চেরনোবিলে যে দুর্ঘটনাটা হয়েছিল, সেই দুর্ঘটনায় আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ক্ষতি হয়, এবং ওই জায়গাটা কি হয়, ওই জায়গাটা পরিত্যক্ত ঘোষণা করা হয়, এবং এখান থেকে কি প্রচুর বিকিরণ নিঃসৃত হয়। সো এগুলো কি আমার কি শরীরের জন্য ক্ষতিকর। সো এইটাই হচ্ছে আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কি সুবিধা অসুবিধা। ওকে, সো এরপর আমরা যাবো হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে। দেখেন তাপ বিদ্যুৎ নিউক্লিয়ারও কিন্তু কি একটা তাপ বিদ্যুতের মধ্যে পড়ে, নিউক্লিয়ারও কি একটা তাপ বিদ্যুতের মধ্যে পড়ে। কিন্তু বেসিক্যালি তাপ বিদ্যুতে যেটা করা হয় সেটা আমরা একটা জাস্ট ডায়াগ্রামের সাহায্যে দেখাবো। তাপ বিদ্যুতে আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমার পানিকে বাষ্পে পরিণত করা হয়। পানিকে কিসে পরিণত করা হয়, বাষ্পে পরিণত করা হয়, এবং সেই বাষ্পটা দিয়ে কি আমার টারবাইন ঘোরানো হয়, এবং টারবাইন ঘুরলে কি জেনারেটরে আমার বিদ্যুৎ উৎপন্ন হয়। যেমন ধরেন এখানে আমার কি থাকবে, একটা বয়লার থাকবে, এখানে কি থাকবে, একটা বয়লার থাকবে। বয়লার মানে কি, যে বয়েল করে, যে পানিকে কি বাষ্পে পরিণত করে। তো আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কি এই বয়লারটাকে কি উত্তপ্ত করা হয়। ওকে, তার বয়লারটাকে কি করা হয়, উত্তপ্ত করা। এখান থেকে আমরা পানি দেই, এখান থেকে, আর এখান থেকে কি আমরা ফুয়েল বলে যে তাপ উৎপন্ন হয়,
সেটা দেয়, আর এখান থেকে একটা ওয়েস্ট গ্যাস বের হয়ে যায়, এখান থেকে একটা কি ওয়েস্ট গ্যাস বের হয়ে যায়। এরপর দেখেন পানিটা যখন উত্তপ্ত হয় তখন কি এখান থেকে সে কি করে, এটাকে কি টারবাইনে আমরা পরিচালনা করি। টারবাইনে কি করি আমরা পরিচালনা করি। টারবাইনে পরিচালনা করলে কি হয়, টারবাইনটা তখন ঘুরতে থাকে, আর টারবাইনের সাথে কি আমার জেনারেটর যুক্ত থাকে, টারবাইনের সঙ্গে কি আমার জেনারেটর যুক্ত থাকে। সো এই যে ঘোরার ফলে কি হয়, একটা মেকানিক্যাল এনার্জি পাই। তো কি পাই আমরা, মেকানিক্যাল এনার্জি পাই। এই মেকানিক্যাল এনার্জিতে কি হয় আমার, এখান থেকে কি হয় আমার ইলেকট্রিক এনার্জিতে পরিণত হয়। জেনারেটরে গেলে কি ইলেকট্রিক এনার্জিতে কি পরিণত হয়, ইলেকট্রিক এনার্জিতে পরিণত হয়, এবং পরবর্তীতে এটা কিসে আমরা গ্রিড সিস্টেমের সাহায্যে আমরা পরিবেশে পাই। সো এইটাই হচ্ছে আমার কি সবচেয়ে অ্যাকুরেট ডায়াগ্রাম আমার কি তাপ বিদ্যুৎ কেন্দ্র। সো তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমার বেসিক্যালি কি করা হয়, তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমার বেসিক্যালি বয়লারের সাহায্যে আমরা কি পানিকে বাষ্পে পরিণত করি, এবং সেই বাষ্প দিয়ে কি আমরা জেনারেটরটাকে আমরা কি ঘুরাই, টারবাইনটাকে ঘুরাই, এবং টারবাইনের সাথে কি জেনারেটর যুক্ত থাকে, যার ফলে টারবাইনে যে মেকানিক্যাল এনার্জি গুলা বা যান্ত্রিক শক্তিটা থাকে, এটা কি যান্ত্রিক শক্তি থাকে, সেই যান্ত্রিক শক্তিটা আমার কিসের পরিণত হয়, যান্ত্রিক শক্তিটা আমার ইলেকট্রিক এনার্জিতে পরিণত হয়। সো এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এর জ্বালানি অনেক সস্তা, জ্বালানি কি সস্তা, কয়লা গ্যাস এদের পরিমাণ কি যথেষ্ট পরিমাণ সস্তা, এবং জ্বালানিটা কি পরিবহন করা যায় ইজিলি। জ্বালানি যেহেতু ইজিলি পরিবহন করা যায়, সেহেতু কি যে কোনো জায়গায় আমার কি আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমরা বসাতে পারবো। অসুবিধা কি, অসুবিধা হচ্ছে উৎপাদন খরচ বেশি, কি জ্বালানি সস্তা কিন্তু কি উৎপাদন খরচ কি বেশি। 2 নাম্বার হচ্ছে পরিবেশের জন্য খুব বেশি ক্ষতিকর, কারণ কি আমার কি করছে, আমরা এখানে কয়লা পুড়াচ্ছি, গ্যাস পুড়াচ্ছি, সো তারপরে কি কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আমার সালফার ডাই অক্সাইড ইত্যাদি কি গ্যাস নির্গত হচ্ছে পরিবেশে, যেটা কি করে আমার অত্যন্ত পরিবেশে কি কি ক্ষতি করে। সো আমার কি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমরা এখন আমরা লাস্ট যেটা সেটা হচ্ছে আমার হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। ওকে, এই হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আমরা জানবো। হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টে কি হয়, হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টে আমরা জানি পানিকে যখন সঞ্চয় করা হয়, পানিকে যখন কি করা হয় সঞ্চয় করা হয়, তখন কি এখানে একটা বিভব শক্তি উৎপন্ন হয়। সেই বিভব শক্তির পরিমাণ কত, বিভব শক্তির পরিমাণ কত H rho G। এই হাইটের উপর এটা ডিপেন্ড করে, কি হাইটের উপর এটা কি ডিপেন্ড করে। সো এইটা যত হাইট বাড়বে আমার কি যত হাইট বাড়বে তত কি এখানে বিভব শক্তির পরিমাণ কি তত বাড়বে আমার এখানে, রাইট। সো এইখান থেকে যদি আমরা কি পানিটা যদি ছেড়ে দিই, তখন কি এই বিভব শক্তিটা কি হবে, আমার কি গতি শক্তিতে পরিণত হবে। সেই পানি যাওয়ার পথে যদি আমি একটা টারবাইন স্থাপন করি, তাহলে কি সেই টারবাইনটা ঘুরবে, ঘোরার ফলে কি হবে আমার এখানে এই টারবাইনটা ঘোরার ফলে কি এখানে জেনারেটরের সাহায্যে কি আমার বিদ্যুৎ উৎপন্ন হবে, জেনারেটরের সাহায্যে কি আমার বিদ্যুৎ উৎপন্ন হবে। আমাদের যে কাপ্তাইয়ে আমাদের যে পাওয়ার প্ল্যান্টটা আছে, এটা কি আমাদের এই কাপ্তাই কিন্তু আমার কি একটা প্রাকৃতিক কোনো হ্রদ না, এটা কিন্তু মানুষ সৃষ্ট। এখানে কি করা হয়েছে আমার হচ্ছে এখানে এই কাপ্তাইয়ের আশেপাশে কি অনেক বড় বড় পাহাড় আছে, কাপ্তাইয়ের আশেপাশে কি আমি চিত্র এঁকে দেখাই। হ্যাঁ, তো এই পাহাড়গুলো থেকে কি পানি আসতে থাকে, রাইট। ওকে, সো পাহাড়গুলো থেকে যখন পানি আসতে থাকে, পাহাড়গুলো থেকে পানি আসতেছে, আসার পরে কি হয় এখানে বাংলাদেশে যে যতগুলো নদী আছে, এই নদীগুলোর কি আমার মেইন সোর্স হচ্ছে আমার এই ইন্ডিয়া বা বার্মার পাহাড়গুলা। সো এইখানে যদি আমি একটা বাঁধ দিয়ে দিই, এখানে যদি একটা বাঁধ দিই, তখন কি এই পানিটা কি আমার এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাঁধ দেওয়ার ফলে কি হয়েছে পানিটা এখান থেকে কি জমে গেছে, পানিটা আমার এরকম করে এলাকায় জমে গেছে, আমার পুরো এলাকায় জমে কি একটা কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে, আমার কি পুরো এলাকায় কি একটা কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে।
ওকে, তো এইখানে আমরা কি করলাম, আমি এখানে একটা বাদ দিলাম। ওকে, সো ফলে কি হলো, এখান থেকে যে পানিটা আমার যাওয়ার কথা ছিল, পানিটা এসে কি এখানে জমবে, পানিটা কি হবে এখানে জমবে, পানিটা এখানে এসে কি জমবে, সে কি আর যেতে পারবে না, নদীতে যে কি মিশতে পারবে না। ওকে, তো এরপর যখন এখানে দেখেন পানি জমতেছে, এরপর যখন আমি কি করব, এই পানিটাকে আমি কি করব, ছেড়ে দিব, পানিটাকে আমি কি করব, ছেড়ে দিব, পানিটাকে আমি কি করব, ছেড়ে দিব, তখন কি হবে, ছাড়ার ফলে কি হবে, এখানে কি একটা টারবাইন, এখানে কি একটা ফ্লোয়ের সৃষ্টি হবে, এখানে কি একটা জোরে একটা ফ্লোয়ের সৃষ্টি হবে। ফলে এখানে কি একটা টারবাইন থাকলে সেই টারবাইনটাকে কি করবে, এই পানিটা কি করবে, ঘোরাবে, এবং ঘোরানোর ফলে কি হবে, এখানে কি আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, ইলেকট্রিসিটি কি করতে পারবো, আমি জেনারেট করতে পারবো। তো আমি যদি ব্লক ডায়াগ্রামের সাহায্যে আঁকি, তাহলে কি হবে, এখানে কি একটা রিজার্ভার থাকবে, এখানে একটা কি থাকবে, রিজার্ভার থাকবে। ওকে, আর এখানে কি থাকবে, টারবাইন থাকবে, এখানে কি জেনারেটর থাকবে। ওকে, আর এখানে থাকবে কি আমার গ্রিড। সো এই রিজার্ভারের মধ্যে আমার কি পাইপটা আমার সঞ্চয় করা হবে, এরপর এখান থেকে কি একটা পাইপ বা যে কোনো কিছুর সাহায্যে কি এই পানিটা কি চলতে দেওয়া হবে। ওকে, এখানে ওয়াটার ফ্লো হবে, ফলে এখানে যখন পানিটা এই টারবাইনের উপরে পড়বে, পড়ার ফলে কি হবে, আমার এই টারবাইনটা ঘুরবে, টারবাইনটা ঘোরার ফলে কি টারবাইনটা কি জেনারেটরের সাথে যুক্ত থাকবে, জেনারেটরটা ঘুরবে, জেনারেটর ঘোরার ফলে কি এখানে এসি কারেন্ট উৎপন্ন হবে, যেটা কি গ্রিড সিস্টেমের সাহায্যে কি পুরো দেশব্যাপী কি ছড়া দেওয়া হবে। এখন এটা সুবিধা অসুবিধা জানবো। আমি যদি গল্পের মতো বললাম, এই গল্পের মতোই আমার কি কাহিনীটা বলতে হবে। এখানে কি থাকবে, আমার বিভব শক্তি থাকবে, এখানে কি থাকবে, বিভব শক্তি, এটা কি গতি শক্তি, এই গতি শক্তিকে কিসে পরিণত করবে, বিদ্যুৎ শক্তিতে পরিণত করবে। সুবিধা কি কি সুবিধা, এটা কি সস্তা, এটা অন্যান্য কি তুলনায় কি সস্তা। ওকে, 2 নাম্বার হচ্ছে গ্রিন এনার্জি, কারণ কি এখানে কোনো জ্বালানি পুরানো লাগতেছে না, যেহেতু কোনো জ্বালানি পুরানো লাগতেছে না, তার মানে কি এটা কি গ্রিন এনার্জি। সো আবার অসুবিধা কি, অসুবিধা হচ্ছে এখানে কি আমার পানির ফ্লো দিয়ে কি আমার কি ইলেকট্রিসিটি উৎপন্ন করি। সো যেহেতু পানির ফ্লো দিয়ে আমি ইলেকট্রিসিটি উৎপন্ন করতেছি, আমার যেখানে আমার পানির ফ্লো থাকবে ওইখানেই কি আমার বিদ্যুৎ কেন্দ্রটা উপস্থাপন করতে হবে। তো সব জায়গায় কি স্থাপন করা যায় না। ওকে, আর এইটা কি অনেক ইনস্টলেশনটা কি অনেক টাফ, ইনস্টলেশনটা কি অনেক টাফ, কারণ কি আমার পুরো একটা রড খনন করা লাগতেছে, তারপর হচ্ছে আমার আশেপাশের মানুষজনকে কি বাস্তুচ্যুত করা লাগতেছে, পরিবেশের জৈববৈচিত্র্য কি নষ্ট হচ্ছে, এবার বড় একটা ড্যাম বসানো লাগছে। তো এইসব কারণে কি আমার এটা কি অনেক টাফ। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, এখন আমি আপনাদেরকে বলবো যে নেক্সট দিন আমি কিভাবে পরীক্ষা নিব। ওকে, একটা মিনিট দাঁড়ান। তো আমরা 18 তারিখ হচ্ছে আপনাদের পরীক্ষা নিব, 18 তারিখ ঠিক রাত 10টায় আমি পরীক্ষাটা নিব। আজকে পর্যন্ত আমি যা যা পড়াইছি সেই টপিকগুলোর উপরে পরীক্ষা হবে। আজকে আমি পর্যন্ত আমি যা যা পড়াইছি সেই টপিকগুলোর উপরে পরীক্ষা হবে। সো এই যে 5টা যে লেকচার, এই 5টা লেকচার আপনারা ফলো করবেন। ওকে, টাইম থাকবে আপনার 25 মিনিট। ওকে, এরপর আমি আপনাদেরকে একটা আমি ঠিক 10টার সময় গ্রুপে একটা গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব, কি একটা গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব। আপনারা ঠিক 10:25-এ, ওকে 10:25 মিনিটে আপনারা সবাই 10:30-এ আপনারা হচ্ছে এই ক্যান স্ক্যানার ইউজ করবেন।
কি ক্যান স্ক্যানার ইউজ করবেন এবং এই আপনাদের যে লেখাগুলো আছে এটাকে কি পিডিএফ এ পরিণত করে এই গুগল ড্রাইভে আপনাদের নাম দিবেন। ওকে, আপনার নাম দিয়ে কি করবেন, এই জিনিসটাকে আপলোড দিবেন। ওকে, 10:30 এর মধ্যে যেন 10:30 থেকে 35 এর মধ্যে যেন আমি সবার পিডিএফ ফাইলটা পাই। সবার পিডিএফ ফাইলটা কি আমি যেন 10:30 এর মধ্যে সবার জন্য পিডিএফ ফাইলটা পাই এবং পিডিএফ ফাইলে সবাই অ্যাকচুয়াল নাম দিবেন। ওকে, এবং গুগল ড্রাইভে আপলোড দিবেন। আমি যে লিংকটা দিব সেই লিংকে আপনারা আপলোড দিবেন। এখন পরীক্ষার ক্ষেত্রে আমি প্রচুর পাঠ্যক্রম দিব, প্রচুর ব্লক ডায়াগ্রাম দিব। ওকে, সো আপনাদের টার্গেট থাকবে হচ্ছে পরীক্ষা যেন টাইম মতো শেষ হয়। ওকে, 2.5 মার্কের কোশ্চেন থাকবে হচ্ছে আপনার 6টা, 2.5 মার্কের কি 6টা কোশ্চেন থাকবে। সো এই জন্য আপনাদের কি প্রচুর ছোট ছোট করে লিখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। আমি আজের কোনো কথা ভূমিকা লেখার দরকার নাই। আর ক্লিয়ার ক্লিন রাখবেন, খাতা অনেক ক্লিন রাখবেন, সুন্দর করে নীল কালি কালো কালি ইউজ করে আপনারা লিখবেন। খাতাটা কি করবেন, ক্লিন রাখার চেষ্টা করবেন। খাতাটা ক্লিন না রাখলে দেখতে ভালো লাগে না। সো অবশ্যই কি খাতাটা ক্লিন রাখবেন। ওকে, সো আর আমি আপনাদেরকে যে কোশ্চেনের লিস্ট দিয়েছি সেই কোশ্চেনের লিস্টেই কি আপনাদের পরীক্ষা ওই কোশ্চেন লিস্ট থেকে আমি বেশিরভাগ কোশ্চেন করব। ওকে, তো আমি হচ্ছে একটা ইভেন্ট করে রাখি। তো আপনাদের আমি লিংকটা এই ইভেন্টের মধ্যেই দিয়ে দিব। ওকে, সো আপনারা ঠিকমতো পরীক্ষাটা দিবেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন নাই ধরে নিলাম। ওকে, সো আপনারা সুন্দর মতো পরীক্ষাটা দিবেন এবং ভালো নাম্বার পাবেন, এটাই আমার আশা। ঠিক আছে, সো আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, এখানে আপনারা পরীক্ষা দিবেন। ওকে, সো আজকে ক্লাসটা এই পর্যন্তই।